জনাব আনিস আলম একটা জিনিস খেয়াল করেছেন, এটা জুলাই মাস, আমাদের গত 3টা জুলাই 3 ধরনের গেল। এবার 2026-এর জুলাই, এর আগে 25-এর জুলাই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং 2024-এর জুলাই ছিল একটা আন্দোলনের, এই সময়টা 3 তারিখ, 2 তারিখ, 3 তারিখ একটা আন্দোলনের শুরু হতে যাচ্ছিল। এবার দেখলাম জামাতে ইসলাম তারা বলছে যে জুলাইকে, এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য তাদের দাবি, এবং সেটা সরকার ঠিকঠাক মতো করছে না বলে তারা হতাশ করেছে, ক্রোধ জ্ঞাপন করেছে, প্রকাশ করেছে। কেন করা হচ্ছে না? তো এই যে জুলাই চেতনার কথা বলা হচ্ছে, আমরা বারবার শুনে আসছি জুলাই চেতনা, তারপরে এর আগে শুনেছি মুক্তিযুদ্ধের চেতনা। আপনার কি হুম। মনে হয় না যে এই যে চেতনার যে রাজনীতি, হুম। এই রাজনীতিটা প্রকারান্তরে মানুষের মধ্যে এক ধরনের বিভক্তি নিয়ে আসছে? অবশ্যই। সেটা বিভক্তির বিষয় না, বিষয়টা হচ্ছে চেতনাটা কি। চেতনার কি গাছে ধরে, এটা কি ফল না আকাশে উড়ে? এটা 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 তো এটা যেটাই হোক, এটা 71-এর চেতনা হোক কিংবা 24-এর এই চেতনা হোক, কিন্তু যখন জনগণ দেখে যে চেতনার নামে কিছু চেতনাবাজ রাতারাতি প্রভাবশালী এবং ধনী হয়ে ওঠে এবং আইন তাদের ছুঁইতে পারে না, এবং থানায় মামলা, হামলা হামলা করলে তারা রাষ্ট্র তাদের পক্ষ নেয়, তখন তো এটাকে চেতনা ব্যবসা বলে। এবং 71-এর চেতনা সুবিধাবাদীদের হাতে বন্দী ছিল, এখন জুলাই চেতনাও আরেক ধরনের সুবিধাবাদীদের হাতে বন্দী। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পক্ষে যারা ছিল, তারা আজকে জুলাই যোদ্ধাদের জন্য কোটা দাবি করছে। সংসদে এই যে জুলাই পরিবারদের জন্য ভাতা দাবি করতেছে, আসন সংরক্ষণের ব্যবস্থা দাবি করেছিল ওরা। তো এমন একটা অবস্থায় আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধের সব পক্ষের লেখালেখি করেন জাফর ইকবাল, এবং এই রাজাকারদের পক্ষে লেখালেখি করে ফরহাদ মাজার। তো যদি হয় যে দুইটাই জুলাইয়ের পক্ষে কলাম লিখলো জুলাই ফরহাদ মাজার, আর যে আহ, মুক্তিযুদ্ধের পক্ষে আহ, লিখলো আপনার জাফর ইকবাল। আমি এখানে রাজাকারদের শব্দটা ইউজ করছি, তার মানে জুলাই যারা করে তারা রাজাকার বোঝাচ্ছি না, এটা ফরহাদ মাজার যে রাজাকারদের পক্ষে কলাম লেখে সেটাই বুঝাচ্ছি। এখন তো ওই চেতনা আর জাগে না। আমার পাবলিক এরা লিখলো, এদের এদের কলমেও কারো চেতনা জাগছে না, বরং বিরক্তি লাগে। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এবং চেতনা যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল হয় নাই, যেটা আমি বলছিলাম যে লুট, খুন এবং আপনার এই যে মববাজি, এত কিছুর পরে তো আর চেতনা, চাঁদাবাজি, এত কিছুর পরে তো চেতনা আর থাকে না। এবং চেতনা যদি হয় যে হোটেলে রুম ভাড়া করে 8 মাস ধরে মৌজ মাস্তি করে 12 লাখ টাকা বিল না দিয়ে চলে যাওয়া, চেতনা যদি হয় যে অন্যের মতকে দমন করা, চেতনা যদি হয় যে এই যে অন্যদেরকে গালাগালি করা, এবং জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান করলেই তাকে হত্যা করার হুমকি, তো এই এই ধরনের ঘট- এই ধরনের ঘটনাবলী দিয়েই মানুষ বীতশ্রদ্ধ। মানুষ যেটা আশা করেছিল যে এই চেতনা ব্যবসা বাদ দিয়ে, জুলাই যে জন্য হয়েছিল, জুলাই তো এসেছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। মানুষ চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ দেখবে। সেটা যখন হয়নি, পাবলিক স্বাভাবিকভাবে হতাশ, এবং এটা এটা যে আরেকটা ব্যবসা রূপ নিয়েছে কিছু লোকের আহ ইচ্ছায়, কিছু লোকের হস্তক্ষেপে, সেটা হচ্ছে বিষয়। এবং এটা ভেরি আনফরচুনেট যে এতগুলো ছেলে প্রাণ দিল একটা কজে, সেটাকে কিছু ব্যক্তি কুক্ষিগত করে নিল, তাদের নিজেদের পকেটে ভরলো, এবং ইনক্লুডিং ইনুস এবং আরো যারা যারা আছে আজকে স্বাধীনতার বিপক্ষ শক্তি, যারা এই জুলাই দিয়ে সবচেয়ে বেশি লাভবান, তারা, যারা স্বপ্নেও দেখতে পারে না যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে তারা বিরোধী দলীয় আসনে বসবে, এবং তাদের হয়ে এই যে এনসিপি, তাদের কোলে বসে আবার ওদের সঙ্গে সুর মিলিয়ে অন্যদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের আহ এটা কি বলবো, অগ্র সৈনিক, যেটা যেটা বা যার নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হলো, সে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বাজে কথা বলছে, এবং বঙ্গবন্ধুর নামে একটা হল ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে তাকে বলছে যে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের প্রতীক, তার নামে কোথাও কিছু হতে পারবে না। তার নামে আবরার, তার এভিনিউ, বঙ্গবন্ধু এভিনিউ বাদ দিয়ে আবরার এভিনিউ করে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম চেঞ্জ করে দেয়, বঙ্গবন্ধু হলের নাম বলতে চায় হাদি। এই যে তাদের যে রুচিবোধ এত নিম্ন স্তরের,
এগুলা দিয়ে তো বোঝা যায় যে আসলে জুলাই কি ছিল, জুলাইয়ের প্রতি মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। জুলাই যে মহান একটা আদর্শ নিয়ে এগোনোর কথা ছিল, যে দৃষ্টিভঙ্গিতে এগোনোর কথা ছিল, ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করার কথা ছিল, সেটা তো করে নাই। সে কারণে মানুষ হতাশ। যে হতাশ, কিন্তু ইদানিং আমি যেন লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় যে জুলাই আন্দোলন এটা তো একটা বড় আন্দোলন ছিল, তো কোনো সন্দেহ নাই, অন্তত পক্ষে আমি তো সেভাবে দেখি। কিন্তু জুলাই যেন একটা মানুষ নিয়ে এবং ট্রল করছে এখন ইদানিং। জুলাই যেন অনেক সময় অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি এটা নিয়ে হাসি তামসা হচ্ছে। তো এটাও কি একটু বাড়াবাড়ি না, নাকি এটা আসলে কি কারণে এমন হচ্ছে? ওই যে আচরণ, আপনি জুলাই নিয়ে, আমি এটাই তো বললাম, চেতনা জিনিসটা তো আর আকাশে বাতাসে ঘুরে বেড়ায় না, ওটা লোকেরা ধারণ করে। এই চেতনাধারী লোকদের আচরণ যখন এরকম হয়, তখন তো অন্যেরা এটা নিয়ে ট্রল করার সুযোগ পায়। এবং এটাও সত্য যে একটা প্রতিপক্ষ তো আপনার থাকবেই, আপনার প্রতিপক্ষ এই সুযোগ নেবে। জুলাইতে যে এতগুলো লোক মারা গিয়েছিল, জুলাই কেন হয়েছিল, জুলাই যে একটা অনিবার্য ছিল। আওয়ামী লীগের এক মানে এক চোখা নীতি বা অন্যকে অবহেলা করা, ভোটাধিকার হরণ করে নেওয়া, গুলো অনুষঙ্গ যে যোগ হয়েছে, সেই প্রেক্ষিতে জুলাই ছিল। কিন্তু সেটাকেও একদল লোক ভুলে যাচ্ছে, একদল লোক এটা ভুলে গিয়ে জুলাইকে ডাইরেক্ট আক্রমণ করছে। এবং দুইটাই সত্য, আপনি আক্রমণ করতে দিচ্ছেন, আবার আপনাকে আক্রমণ করছে। এই যে আমাদের সিনেমা বা অন্যান্য গুলোতে দেখেন যে আহ, এটা এটা নিয়ে ডিবেট উঠে যে ইসলামকে অবমাননা করার জন্য রাজাকারদের আহ এমন একটা চরিত্র রাখে যেখানে দাড়ি টুপি পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার দাড়ি টুপি, আবার এটাও তো সত্য, দাড়ি টুপিওয়ালা লোকেরাই সব মানে অকাম করলে সেটা ইসলামের উপরে পড়তেছে। মানে আমি বুঝাতে পারছি কিনা আপনাকে জানি না। মানে আপনি এমন কিছু কাজ করেন না ওই লেবাস ধরে, যেটা দ্বারা আপনার জি। যে কজ, সেটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এটা তো সত্য, আপনি তো মানে 24শে জুলাই ঢাকাতে ছিলেন, রাজপথে ছিলেন, আমরাও ছিলাম। আমরাও, আমাদের মধ্যে একটা প্রত্যাশা কাজ করেছিল। সাধারণ মানুষ ছিল, একদম অতি সাধারণ, যার নাকি রাজনীতি সম্পর্কে কোনো ধারণাও নাই, তারাও ছিল। কিন্তু কিন্তু তাদের মনে একটা প্রত্যাশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল। তো সেই আকাঙ্ক্ষা যে মিটলো না, এর জন্য আপনি মানে মোটা দাগে যদি বলি আপনাকে, আপনি মানে কয়েকজন লোককে যদি বলেন যে এদের কারণে হলো না কাজটা, এদের কারণে সেই প্রত্যাশা বাস্তবায়ন হলো না, আপনি কাদের কথা বলবেন, কার কারণে হলো না? এটা নষ্ট করে নাম্বার দিল ওয়ান কে বা কারা? নাম্বার ওয়ান ইউনুস, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ইউনুসের কথা আসলে বলবে যে আপনি ইউনুসের কথাই বলেন, কার কথা বলবো রে ভাই, আমি শায়েস্তা খানের কথা বলবো। ইউনুসই তো জুলাই পুরোটার সাথে জড়িত ছিল। তো ইউনুসই একটা শাসন চালিয়েছে যে এর চেয়ে নিকৃষ্ট শাসন বাংলাদেশ আর কখনো দেখেনি। তো সমালোচনা করলে তো ইউনুসের নাম এমনি চলে আসে। আজকে একজন আমার একটা বই পড়ছে, এখন বলবো যে আপনি এটাও সমালোচনা, আমি দেখি আপনার পাঠকরা দেখে কিনা। এই যে এটা হচ্ছে যে ইউনুস ফাইলস, আপনি পড়তে পারছেন কিনা জানি না, নাকি এটা উল্টা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি বইটা, আমার কাছে আছে, হ্যাঁ। হ্যাঁ, এই বইটা আমি দেখেছি। হ্যাঁ। তো ইউনুসের অপকর্মের দলিল যদি বের হয়, ইউনুসের অপকর্মের দলিল যদি পাবলিক জেনে যায়, এটাতে রাগ করার তো কিছু নাই। এবং ইউনুস যে অপকর্ম করেছে, ইউনুসকে আমরা সবাই একটা দেবতা মনে করে একটা ক্ষমতায় বসিয়েছি। এবং সেই জুলাই যে এই চেতনাগুলো, জুলাই যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার যে দায়িত্ব তার ছিল, সেটা তো সে করে নাই। জুলাই যে একটা বৈষম্যহীনতার বিরুদ্ধে এসেছিল, সেটাই তো সে ভুলে গেছে। সেটা ভুলেই তো সে কোটার জন্য কোটা আবার কোটাতে গেছে। সে এটাই যেন জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করছে, যে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী, জুলাই কিছু একটা নাম দেন আপনি, জুলাই অভ্যুত্থান না বলেন, কিছু একটা বলেন। বা বলতেই হবে কেন, আপনার সার্টিফিকেট লাগবে কেন? আপনি সার্টিফিকেট দিবেন কেন? 90তে যারা আন্দোলন করছে তাদেরকে সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি সার্টিফিকেট ব্যবসা শুরু করছেন কেন? আপনি এখানে তালিকা করেন ভুয়া ভুয়া লোকদেরকে, আপনি যোদ্ধা বানিয়ে এদের এদের নিয়ে ব্যবসা করতেছেন। এবং একজনে বলে 1400 মারা গেছে, আরেকজনে বলে 834 জন মারা গেছে সরকারি হিসাবে। আপনি 1400 মানে বানিয়ে দিচ্ছেন, ইউনুস বলে 1500, সে আরো 100 বাড়াই বলে। তো কোথায় তার কোনো হদিস দিতে পারেন না। সবগুলো মিলে মানে একটা এমন একটা গোলমেলে অবস্থা তৈরি করেছে। মানে মোটা দাগে একটা জিনিস হচ্ছে যে জুলাই হয়েছে সেটা সত্য, জুলাই কি কারণে হয়েছে সেটাও সত্য, জুলাই এ লোক মারা গিয়েছে, অ্যাট্রোসিটি হয়েছে সেটাও সত্য।
কিন্তু জুলাই যে আকাঙ্ক্ষা ছিল সেটা কোনোটাই সত্য নয় এখন আর। সেটা হচ্ছে ব্যক্তি বিশেষের লুটপাটের একটা বিষয়, এবং ইউনূসের পকেট ভারী করার বিষয়, ইউনূসের ব্যক্তিগত স্বার্থের বিষয়, ইউনূসের মামলা আহ, বাতিল করার বিষয়, তার প্রতিষ্ঠানকে 2019 সাল পর্যন্ত করমুক্ত করে দেওয়ার বিষয়। আচ্ছা বলেন, আমরা কর দেব, ইউনূসের প্রতিষ্ঠান কেন 2019 সাল পর্যন্ত কর দেবে না? এগুলো কি জর্জরিত ঋণে আছে? না, এটা তো লাভজনক প্রতিষ্ঠান। ইউনূস এমন একটা বাটপার, সে এমন বাটপারি করে গেছে, এবং এগুলো বললে বলে যে আপনি বলেন, এগুলো বলতেছেন আপনারা। জুলাই যদি কিছু ক্ষতি করে থাকে, ইউনূসই আমাদের করছে মানুষের সবকিছু। মনে যে প্রত্যাশাটা ছিল, সেই হুম। প্রত্যাশা তো মানুষের মধ্যে এখনো আছে। ডক্টর ইউনূসের সরকার এখন নাই, এখন হ্যাঁ। নতুন একটা সরকার এসেছে, এবং এই সরকারটাও আমি মনে করি মানুষের প্রত্যাশা অনুযায়ী এসেছে। তো হ্যাঁ। এই সরকারের যে কর্মকাণ্ড গত 4 মাস ধরে আপনি দেখছেন, আপনার কি মনে হ্যাঁ। হচ্ছে যে তারা জুলাই মানুষের যে প্রত্যাশাটা ছিল, যে প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল, সেই প্রত্যাশার অনুকূলে, সেই প্রত্যাশার বাস্তবায়নের জন্য একটা কাজ করছে? না, এটা হচ্ছে না, কারণ হচ্ছে ইউনূস যে ধারাবাহিকতা তৈরি করে দিয়ে গেছে, এটা তো রাতারাতি আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউনূস জুলাইয়ের বিরুদ্ধে প্রথম এই জিনিসটা তৈরি করে দিল, ইনক্লুসিভ সোসাইটির ধারণা বাদ দিয়ে দিল। সে ইনক্লুসিভ নির্বাচনের ধারণা বাদ দিয়ে দিল, মানে একক একক করতে চাইলো, যেটা শেখ হাসিনা করতেন, যে আমার দলই করবে, আমরাই নির্বাচিত হব, সে একই স্টাইলে বিএনপি এবং বিএনপি সমমনাদের নিয়ে ইলেকশন হবে, তারাই জিতবে। তো এই যে ইনক্লুসিভনেস ছেড়ে গেল, এই যে বৈষম্যহীনতার কথা বলে বৈষম্যের মধ্যে দিয়ে শুরু হলো, এগুলো তো বিএনপি এখন চাইলেও রাতারাতি ঠিক করতে পারবে না। এবং বিএনপি মূলত ওই 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 ফুটেজে তো হাঁটতে, মানে ওই ফুটেজ স্টেপসে তো হাঁটতেছে। এটা তো নতুন নতুন কিছু তারা যে দেখাতে পেরেছে এখনো পর্যন্ত তা না। তাহলে ইউনূস নামায় ইউনূস আহ, অধ্যায় চলতেছে, এবং ইউনূসের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না। যদি এখানে ইউনূসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হতো, তার তার সাংঘাতদের চুরিদারি নিয়ে তুলতে হতো, তাহলে এখানে একটা অধ্যায় আপনি, মানুষ আশা করতে পারতো যে না, নতুন কিছু হচ্ছে, বা গভর্নমেন্ট মেশিনারি যে যারা আছে তারা সতর্ক হতে পারতো। তারা তো দেখছে যে এটাই সেই আগের শাসন, যে 1/11 যে শাসন ছিল সেটা শেখ হাসিনা যে জারি রেখেছিল, সেই ইউনূসের শাসন যেটা, সেটা তারেক রহমান জারি রেখেছেন। নতুন কোনো কিছু এখনো চেঞ্জ আসতেছে না মানুষ, বা ওনারা হয়তো চেঞ্জের চেষ্টা করছেন, কিন্তু মানুষের চোখে সেটা পড়ছে না, পড়ার মতো কিছু করছেন না এখনো। তাহলে আমাদের, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে এসেও মানুষ এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষকে আরো অপেক্ষা করতে হবে? অনিশ্চয়তা তো অবশ্যই, দেশটা কিভাবে চলবে সেটা অনিশ্চয়তা। শেখ হাসিনা আসবেন বলেন, বলে সেটাতে একটা হুমকি, এবং এবং ওনাকে আনার জন্য আবার এক ধরনের কথা বলে, আবার উনি আসবেন বললো আবার হুমকি ভাব করছে, মানে ভাব ধরছে অনেকে, মানে দেখিয়ে দেবো কিভাবে আসে। তো দেশটা আসলে কোন দিকে যাবে, এবং এটা সবারই একটা কথা, সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না হয়, তাহলে এখানে বিনিয়োগ বাড়বে না, এখানে আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আর রাজনৈতিক স্থিতিশীলতা না যখন আসবে না, তখন তো একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তার মধ্যে আবার শুরু হয়েছে কলেমা খচিত পতাকা উড়ানো। এই যে নানা ধরনের এলিমেন্টস যোগ হচ্ছে একটার সাথে একটা, তারপরে সোশ্যাল মিডিয়ায় অসহিষ্ণুতা, হ্যাঁ, এরে মারো এরে হুম, হুম, ধরো। আজকে আমি দেখলাম যে আপনার আমার পরিচিত ব্যারিস্টার শাহরিয়ার, সে হুম, সে আমাদের বিরুদ্ধে লিখছে যে এদেরকে প্রতিরোধ করে, এরা মিথ্যা কথা বলে। সে নিজেই মিথ্যাবাদী, সে নিজে বোকা, এবং এবং এই ছাগলটার সাথে টকশোতে যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাকে তো বলেছি, আমাকে যে যতজনই ডাকে আমি বলে যে জানি যে এই ছাগলের সাথে কিসের টকশো। ইট ডাজ নট মিন দ্যাট আমি তার রাজনৈতিক আদর্শের সাথে আমার অমিল আছে, সেটা না। রাজনৈতিক আদর্শের অমিল তো থাকবে, আমরা কথা বলবো, কিন্তু ও কি বলে, কি শুনে, কি কোনো আগা মাথা নাই। আপনি যদি একটা কথা বললেন যে এই দেশ এই 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 সবজি, মানে কোনো একটা, মানে বললেন যে গরুর মধ্যে কোলেস্টেরল আছে, গরুর খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না, সে তখন বলবে যে টেলিভিশনের মধ্যে কোলেস্টেরল আছে, টেলিভিশন দেখা ভালো না। এই ধরনের ছাগল, এর সাথে কি তর্ক করবো? আমি দেখি যে এই ছাগলটা নিয়ে যায় আপনার গার্ড নিয়ে ঘুরে, সরকারি গার্ড নিয়ে ঘুরে। সে সরকারি গার্ড নিয়ে ঘুরে আর আমাদেরকে প্রতিহত করার ডাক দেয়। কত বড় সাহসী সে বীর পুরুষ! হ্যাঁ, যে টকশোতে যায় গার্ড নিয়ে, এমন নামাজ পড়তে যায় গার্ড নিয়ে। গত সপ্তাহে আমার সাথে নামাজেও দেখা হয়েছে।
এই যে অসহিষ্ণুতা, এই যে এই মানে উস্কানি, এই এক শ্রেণী উস্কানি দিচ্ছে, তো এই আপনার এইটা যদি চলতে থাকে, মনে করেন তার কথাই আমি ধরলাম, একটা একটা শেখ হাসিনার সরকারের পতনের পর সে হঠাৎ আবির্ভূত হলো। হ্যাঁ, সে এবং আরো দুই চারজন চোখ মুখ ফুলাইয়া ফুলাইয়া কথা বলে, এগুলোর নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হয়। তো এরকম দুই চারজনের আবির্ভাব হলো। এরা কোথা থেকে উদয় হয়ে গেল, এরা কোথায় কোন বিপ্লব করলো আমরা কেউ দেখিই না কোনোদিন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণও দেখি নাই। এরা এক একজন বিরাট বিপ্লবী হয়ে এখন আবির্ভূত হয়েছে। তো আবির্ভূত হয়েছিস তো আরো বিদেশে যেগুলো আছিস, তোদের যেগুলো যেগুলো তোদের আহ মুরব্বী আছে, তো সরকার তো পতন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, তোরা তো এই দেশে স্বাধীন দেশে চলে আয় সবাই, এবং স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বল। স্বাধীন দেশে কেন তোকে ইয়ে নিয়ে ঘুরতে হয়, এটা পুলিশ পাহারা নিয়ে ঘুরতে হয়? এত একটা সুন্দর আচ্ছা, দেশ। আমি একদম শেষ প্রশ্নটা করতে চাই, আপনি যদি ছোট করে একটু বলেন। মাঝখানে কয়েকদিন আগে দেখলাম আমরা যে শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রচার হলো, উনি বললেন যে উনি এই বছরের মধ্যে ফিরতে চান। আহ, এই কথাটা শোনার পর আপনার মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আসলে বাস্তবতাটা কি? আমি আমি জানি না উনি কোন অ্যাঙ্গেলে বলেন। বাংলাদেশ কি প্রস্তুত এই মুহূর্তে ওনাকে অ্যাকসেপ্ট করার জন্য? অ্যাকসেপ্ট করবো না, মানে আমি বলবো যে নিরাপদ ওনার জন্য, যে মানে উনি ফেরত আসবেন? এবং এই ধরনের পরিস্থিতি কি তৈরি হয়েছে মাঠ পর্যায়ে? কি আহ, সাধারণ মানুষ ওনার জন্য অপেক্ষা করছে? এখন দলীয় দলীয় লোকরা তো তার জন্য অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। এবং উনি চরম জনপ্রিয় ওনার দলের মধ্যে। উনি আনপ্যারালাল, ওনার ওনার প্যারালাল দলের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা অভিযুক্ত হয়েছেন, আপনার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, এখন কারাদণ্ড আছে, তো এরকম পরিস্থিতিতে আপনি যখন আসবেন, তখন এটা মোকাবেলার জন্য আপনার যে জনসমর্থন দরকার, সেই জনসমর্থন এখনো প্রকাশ্য না। আপনার যে দলীয় সমর্থন আছে, সেটাও এখনো অনুকূল পরিবেশ না রাস্তায় নামার। তো এই ক্ষেত্রে উনি কিভাবে আসবেন বলেন আমি জানি না। বাট ওনার মধ্যে পাগলামিও আছে। যেমন 111 সরকার ওনাকে দেশে আসতে দিবে না, যে গো ধরেছিল, যে উনি কিন্তু সেই এটাকে ঠেলে কিন্তু চলে এসেছেন শেষ পর্যন্ত বাংলাদেশে। তো এখানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আহ খেলোয়াড়দের ভূমিকার উপরও নির্ভর করে। তারা যদি তাকে সাপোর্ট দেয়, সে ধরনের পরিবেশ যদি থাকে, উনি আসতে পারবেন। নতুবা এটা রাজনৈতিক বক্তৃতা হিসাবে আমি মনে করব। আমি মনে করি যে যেই কাজটা আমি করছি বা যেই কাজের জন্য আসলে আমার প্রতি একটি শ্রেণীর মানুষের অপছন্দ, ঘৃণা, সমালোচনা, সমালোচনা করতে না পেরে আমার পারিবারিক জীবন নিয়ে টানা বা আমার বৈবাহিক সম্পর্ক নিয়ে টানা, যেই কাজটির জন্য, সেই কাজটাকে আসলে সন্ত্রাস বিরোধী বলা যায় না। যেই বাক স্বাধীনতা বা আমার যা বলবার সেটি বলবার স্বাধীনতা, সেটা নিয়েই আমি শুনেছিলাম আন্দোলনটা নাকি হয়েছে। তো আমি আসলে আমার কথাটুকু বলতে চেয়েছিলাম, এবং আমি এখনো আমার কথাটুকু বলবার চেষ্টা করি। তো এটাকে যদি সন্ত্রাসী বলা হয়, তাহলে হয়তো আমি বাক সন্ত্রাসী। আমি যেটাকে আমার অন্যায় মনে হয় সেটাকে আমি অন্যায় বলি। সেটাকে যদি সন্ত্রাসী বলতে চায় কেউ, তাহলে হতে পারে আমি অন্যায়ের বিরুদ্ধে বাক সন্ত্রাসী। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায়, তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না, আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম, রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার হাতে যেই অস্ত্র আছে আমি আমার সেই অস্ত্রের ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের অস্তিত্বের সংকট, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি যেই ব্যবহার আমরা দেখেছি, আমি আমি সেটা এখনো ভাবতে পারি না। আমি এটা এটা ভাবতে গেলেই আমার মানে এই 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 কষ্টটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। যে মুক্তিযোদ্ধাদের উপর যেই ধরনের অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে, এবং মুক্তিযোদ্ধা পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময় দেখা হয়েছে, যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে, আমি তো মনে করি যে আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে
থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা করতাম। আমি আমার যেটুকুন অস্ত্র আছে, আমি আমার সেইটুকুন প্রতিবাদ আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি। এবং ভয়ের কথা যদি বলেন, আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। এবং আমি যদি যদি দেশের পক্ষে কথা বলা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি মনে হয় যে তাহলে মামলার সম্মুখীন হতে হবে বা জেলে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয়, আমি সেটাতে কোনো আপত্তি করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা, এটা আমি বলে যাব। মেটিকুলাস ডিজাইন বলতে যেই জিনিসটা বোঝানো হয়, বা প্ল্যান্ড, একটা ডিটেইল প্ল্যান যেটা আমরা আসলে প্রফেসর ইউনূসের মুখ থেকে আমরা শুনলাম, সেই উনি যখন যুক্তরাষ্ট্রে বসে একটি অনুষ্ঠানে যখন বললেন, হ্যাঁ, তার আগ থেকে যে একেবারেই বুঝতে পারছিলাম তা না, জুলাইয়ের শেষ ভাগে একটু একটু বুঝতে পারছিলাম যে এটা কোনো সংঘবদ্ধ একটি আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন না, এটা আসলেই সংঘবদ্ধভাবে দীর্ঘ 50 বছর যারা আসলে দেশটাকে যারা স্বাধীন হতে দিতে চায়নি, এটা যে তাদের আন্দোলন, এটা আমি আসলে 5ই আগস্টের আগেই যখন বুঝতে পেরেছিলাম, মনটা ছোট হয়েছিল। কিন্তু তারপরও একটা মানুষ কিন্তু একটু হলেও স্বপ্ন দেখে যে ডক্টর ইউনূস বা প্রফেসর ইউনূস আসলে কতটুকুন কি করতে পারেন। তো খুব আশা ছিল, এটা যেমন বলবো না, কিন্তু এতটা নিরাশা ছিল না। উনি যে এত দূর করতে পারেন, এটা আসলে মানে আসলে নামতে পারেন, এটা বলতেও আমার না এখন আর অস্বস্তি হয় না। আমার শুরুর দিকে অস্বস্তি হতো যে উনি এতদূর নামতে পারেন, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। যে প্রথম প্রথম কিছু ঘটনাকে আমার হয়তো বা মনে হতো যে এটা মানুষের ক্ষোভ, কিন্তু আসলে মানুষের ক্ষোভ না, ওগুলো সমস্ত কিছু পরিকল্পিত। এই যে জেলখানা ভেঙে, কারাগার ভেঙে সমস্ত অপরাধীরা বের হয়ে যাওয়া, এই যে লুট হওয়া থানার অস্ত্রগুলো এখন পর্যন্ত কার হাতে আছে বা কাদের কাদের আছে, কোন কোন চক্রের হাতে আছে, এগুলো নিয়ে একদম চুপ হয়ে যাওয়া। একটি কথা প্রথম থেকে বলে আসছেন, ওনাদের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যেই একজন বলেছেন 7.62 বুলেট, এটা নিয়ে একদম নিশ্চুপ হয়ে যাওয়া। কিছু কিছু বিষয় মনে হয় যে ওনারা কানেই শোনেন না বা ওনারা শুনতে চান না। হ্যাঁ, ওনারা একদম যা বলতে চান তার বাইরে বলতে চান না, যা শুনতে চান তার বাইরে কেউ বললে ওনাদের অপছন্দ হয়। তাদেরকে কোনো না কোনো ভাবে হয় মব করে, নয় মামলা দিয়ে তাদেরকে মুখটা বন্ধ করবার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই হতাশ হয়েছি। আর কিছু না হোক, একটি পদককে আমি সম্মান জানাতে চেয়েছিলাম। নোবেল পদক তো আসলে আমাদের বাংলাদেশিদের কাছে আমরা ভাবি বা ভাবার চেষ্টা করি, আমাদের কাছে তো একটা আসলেই স্বপ্নের কিছু। এবং উনি যখন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, আমার মনে আছে যে বাংলাদেশিরা খুব উদযাপন করেছিল। তো সেই উদযাপনটাকে আমি আসলে সম্মান করতে চেয়েছিলাম, সেই সম্মানটা আসলে থাকেনি আমার কাছে। ওনাকে মনে হয়েছে উনি সরাসরি মুক্তিযুদ্ধকে, 24কে মুখোমুখি দাঁড়া করিয়েছেন এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমার সেটাই মনে হয়েছে তখন, বা এখনো মনে হয়। এটা আমি একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের একটা শ্রেণী আছে, তারা আসলে ভাসমান শ্রেণী, তারা কিন্তু কারো পক্ষ প্রথমে নেয় না। মানে সাধারণ মানুষের মধ্যে অনেকেই শোনা কথায় বিশ্বাস করে। তখন একটি গুজব, একদম মানে আমার এখন বলতে একটু হাসি পায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, আপনারা সবাই আসুন, অনেক মানুষ খুঁজে পাচ্ছে না, ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ। এই যে একটা গুজব, এটা অনেক মানুষ তখন বিশ্বাস করেছে। হ্যাঁ, যে শত শত মানুষ, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে। এই গুজবগুলো আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো গুজব। তো এখন যারা বিশ্বাস করে, আমি অনেককে, আমি আমার আমার যারা বন্ধু, যারা আসলে কোনো বিশেষ মহলের না, যারা আসলে এই গুজবগুলো বিশ্বাস করে, আমি আমি তাদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে প্রমাণ ছাড়া আসলে কোনো একটি লিঙ্ক শেয়ার দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব, এটা কোনো একটা রেসপন্সিবল কাজ না, এটা খুব দায়িত্বহীনতার পরিচয়। একটি ভুল খবরকে শেয়ার দেওয়া বা একটি ভুল খবরকে প্রচার করা, একটি পুরনো ছবিকে
এখনকার ছবি বলে প্রচার করা, অন্ধকার, এর মধ্যে কিছু চিৎকার, কিছু দৌড়াদৌড়ির শব্দ দিয়ে, দেখেন এগুলো তো আমরা সিনেমাতে বানাই, এই ধরনের শব্দ দিয়ে বলা যে অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, সবাই হিন্দিতে কথা বলছে, পুলিশ অনেক, সবাইকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে, ঢাকার রাস্তায় খালি হিন্দিতে কথা বলা পুলিশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো যে আসলে বানোয়াট, এগুলো আমি অনেককে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তারা তখন বোঝেননি, কিন্তু এখন তারা বলেন যে এত বড় চক্রান্ত হচ্ছে, এটা তো বুঝতে পারিনি। আপনার পার্সোনাল লাইফে যেমন অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, পার্সোনাল এবং এই যে মামলা টামলা এই সব দিক থেকে আমি বলছি, এ তো আপনার ব্যক্তি জীবনেও প্রভাব ফেলেছে, আপনার সন্তানদের উপরেও প্রভাব ফেলেছে, সেই অর্থে বলছি। কিন্তু পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আমি শুরু থেকে যেটা বলছিলাম, এবং সেই আক্রান্তের একটি বিশেষ পর্ব হচ্ছে আমাদের সংস্কৃতির উপরে, আমাদের হাজার বছর সংস্কৃতির উপর হামলা, যাত্রা শিল্প থেকে শুরু করে নাটক, সঙ্গীত, মাজার সংস্কৃতি, সবকিছুর উপর হামলা। এটা তো সাইবার ক্রাইম, শুধু সাইবার ক্রাইম না, এটা তো থ্রেট। আপনি যখন কোনো কাউকে থ্রেট দিচ্ছেন, আপনি কাউকে রেপ থ্রেট দিতে পারেন না আন্ডার এনি সার্কামস্টেন্সেস। আমি আবারও বলছি, বিষয়টা শাওনের সাথে সম্পর্কিত না। কোনো মানুষকে, কোনো নারীকে রেপ থ্রেট দেয়া যাবে না, প্রকাশ্যে রেপ থ্রেট দেয়া, এমনকি ফেসবুকেও এটা রুল ভায়োলেট করা। এই রেপ থ্রেট দেয়া ইমিডিয়েটলি এখানে অ্যাকশন দরকার। সাথে 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 আমি এটাও মনে করি যে বা যারা, এবং ইনক্লুডিং, যেহেতু এখন মেহর আফরোজ শাওন নিয়ে আমি কথা বলছি, উনার তরফ থেকেও উনার বক্তব্যটাও পরিষ্কার করা উচিত। এভরিথিং ইজ ডকুমেন্টেড, ঠিক আছে? আপনি এটা তো পড়েছেন। শাওনকে নিরাপত্তা দেয়া এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, কারণ শাওনের যদি এখন এতটুকু বিন্দু মাত্র কোনো কিছু হয়, তাহলে এই বিষয়টাকে জবাবদিহিতা করার পুরা দায়টা সরকারের উপরে যেত। এবং যেই জুলাইয়ের 1 তারিখের শব্দগুলো ছিল বাংলা ব্লকেট, হ্যাঁ, বাংলা ব্লকেট, অথবা বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, কি অদ্ভুত সুন্দর শব্দবন্ধনী দিয়ে তারা যখন আমাদের সকলকে বিমুগ্ধ করেছেন, আমরা তো সেই ডাকে সাড়া দিয়েছি। এটা সেই জায়গাটি নয়, তারা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজিয়েছিল, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, বঙ্গবন্ধু বাংলার বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানগুলো দিয়েছিল। এই কাজগুলো তো তারা করেছে, করে আমাকে, আপনাকে, আমাদের বুদ্ধিভিত্তিক জগৎ, অথবা আমি আরো সহজ করে বলি, আমাদের যে মনন এবং মানবাধিকার এবং মুক্তমনার চেতনা আছে, সেই চেতনাটাকে তারা ক্যাপিটালাইজ করেছে। এন্ড আমরা সেটাতে উই হ্যাড বিন ট্র্যাকড। প্র্যাকটিস হচ্ছে, মানে যাহা কিছু হচ্ছে, আমি ইভেন, আপনি মানে এই পুরো ঘটনাটাতে আমার এতটাই লাগছে যে এটা যে একটা পার্টিসিপেটর, মানে এটা আমার জন্য একটা চাপের। হ্যাঁ, এটা খুব বলে রাখা খুব জরুরি। প্রথম কথা হচ্ছে, এই মেহর আফরোজ শাওন তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, হ্যাঁ, এটা আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই বক্তব্যটা আমি যখন মেহর আফরোজ শাওনকে বুঝি, যেভাবে তার জীবন, তার শিল্পী সত্তা, তার সাহসিকতা, তার যাবতীয় কিছু, তার লাইফেও তো একটা অনেক বড় সাহসের জীবন গেছে, তাই না? মেহর আফরোজ শাওনের এই সব বিষয়ে যখন আমি দেখি, আমি তার কাছ থেকে আরো বেশি গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। আপনি যে কোনো রাজনৈতিক মতাদর্শের তো একটা থেকে সারফেস লেভেলে, আরেকটা থাকে হচ্ছে খুবই ইনডেপথ, এবং সেটা আমার মনে হয় সেটি করার যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন নারী তিনি। সেই জায়গাটা থেকে আমি তার কাছ থেকে আরো গঠনমূলক সমালোচনা দেখি, এবং উনি যে কাজটা, যে স্ট্যাটাসটা দিয়েছেন, সেই স্ট্যাটাসটা মেহর আফরোজ শাওনের মতো মানুষের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না, মানে এটা আমার প্রত্যাশার জায়গা না। এটা আমি প্রথমে খুব স্পষ্ট করি, কারণ এটি একটা সেন্টিমেন্টাল ইস্যু যেমন আছে, এটা একটা পলিটিক্যাল কনটেক্সট আছে, এবং এটা জেনে বুঝেই উনি হয়তোবা করেছেন, এবং এটা কিন্তু একটা গ্যাস লাইটিং এফেক্টও আছে। তো হয়তোবা ওনার যে স্ট্যাটাসটা একটা গ্যাস লাইট করেছে, এবং সেই গ্যাস লাইটটা এখন আপনি দেখতে পাচ্ছেন। সেই জিনিসটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবার প্রশ্ন আসেন, আসলে এই যে পুরো দিয়েছেন, হয়তো তিনি তার ভুলটি বুঝতে পেরেছেন, অথবা সমালোচনাটা, মানে যারা তার সমালোচনা করছেন সেটিকে তিনি প্রাধান্য দিয়ে আবার একটি স্ট্যাটাস দিয়েছেন, যে যখন একজন 78 বছর বয়স্ক একজন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ বস্ত্র বা ইত্যাদি, সেগুলো নিয়ে যখন উল্লাস করা হয়, তখন তো কেউ এগুলোর প্রতিবাদ করেনি, অথবা অনেকেই প্রতিবাদ করেনি, তারা এখন কেন কথা বলছে, এই যুক্তিটাও উনি দিয়েছেন।
জি, আমি এটা দেখেছি এবং সেই যুক্তিতে তো আমি আসছি। দেখেন, আহ ধরেন আমি মানে সমাজে তো এক একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল ডিফারেন্ট, এবং সেই জায়গাটা থেকে সমাজের মানুষের কাছে আমাদের প্রত্যাশাও কিন্তু ডিফারেন্ট। অবশ্যই 5ই আগস্টের পরবর্তী সময়ে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তার এ ধরনের জিনিসপত্র নিয়ে এসে যে যাহা কিছু করা হয়েছে, সেটি তো কোনো সুশীল, শিক্ষিত, সুবোধ সম্পন্ন আচরণ হতে পারে না। এবং তখনও কিন্তু আমি আমার জায়গা থেকে করেছি, এখন সবাই মিলে করেননি সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন কথা হচ্ছে যে নির্বোধের আচরণ, একজন সুবোধ লোকের আচরণকে তো আমি সমপাল্লায় মাপতে পারি না। আমার বক্তব্যটা হচ্ছে এখানে আপনার কিছু নির্বোধ, নিম্নগামী চিন্তা সম্পন্ন মানুষের ক্রিয়া। আপনি সত্যেন্দ্রনাথ দত্তের কথাটি পড়েননি, কবিতাটি? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের কাজ মানুষের সব পায়? দ্যাটস ইট। তো আমার কাছে এই কবিতাটা, আমি আর কি ওই শাওনের আপনি যে স্ট্যাটাস দিলেন সেই জায়গা থেকে আমি এই কথাটা বলতে চাই। তো সেইখানে আসলে শাওনের যে সেই একটা গ্যাস লাইটিং হয়েছে, এবং উনি এটা করেছেন, এটা পলিটিক্যালি করেছেন অথবা যে কোনো কারণে করেছেন, সেটা উনি ভালো বলতে পারবেন। আমি ওনার কাছ থেকে এটা প্রত্যাশা করি না, কারণ আমি ওনাকে মানুষ মনে করি। তো কবিতাতে তো দুটো প্রাণী আছে, আমি ওনাকে মানুষ মনে করি। মানে আমার অবস্থানটা আমি পরিষ্কার করলাম, কেমন? আচ্ছা, এবার আসেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। উনি এটা বললেন, তাতে কি হয়েছে? উনি এটা বলার পরে আপনার এর পরবর্তীতে তো খুবই দুঃখজনক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও দেখেছি, আমি তার নাম নিচ্ছি না, উইথ টু রেসপেক্ট, আমি তাকেও দেখেছি, ভদ্রলোক, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন, তিনি তো আরো জঘন্য ভাষায় করেছেন। মানে মেহরাব শাওনের ওইটা হয়তো আমরা সমর্থন করছি না, আপনি যে এক্সাম্পল দিলেন এরপর আর কোনো কথা থাকে না, কিন্তু তিনি তো মানে আকারে ইঙ্গিতে কি বোঝাতে চাচ্ছেন আমরা বুঝে নিয়েছি এবং সেটির সমালোচনা করছি। কিন্তু সেলিম রেজা নিউটন যেটি একেবারে ওপেন লিখলেন, তার ছাত্ররা কি শিখবে, আমাদের সন্তানরা কি শিখবে? মানে দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট, বুঝছেন? আমি আসলে লিটারালি এইটা, যেমন মনে করেন এটা আবার আমি শিক্ষক, তো আমার কমিউনিটিতে তো এসে পড়ে, রাইট? আই ডিডন্ট এক্সপেক্ট ইট অ্যাট অল। মানে আপনি কি করেছেন, আপনি একটা দেখেন, একটা ইতরজাত ক্রিয়া আরেকটি ইতরজাত ক্রিয়া দিয়ে কখনো রিপ্লেস হয় না। একটা ইতরজাত ক্রিয়া আরেকটি সুন্দর গঠনমূলক জিনিস দিয়ে রিপ্লেস করা সম্ভব। এই বোধটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা গ্যাস লাইট সাউন্ড করেছে, আপনি আরেক সাইড থেকে একটা কাউন্টার, আমরা যেটা বলি কাউন্টার ডিসকোর্স, আপনি কাউন্টার ডিসকোর্স করতে পারতেন, কিন্তু আপনি কি করেছেন, আপনি পুনরায় গ্যাস লাইটিং করেছেন। এবং উভয় পক্ষের আচরণটা আমার কাছে ভীষণ রকমের পপুলিস্টিক আচরণ বলে মনে হয়েছে, এবং এটি আমার কাছে কোনোভাবেই কামনীয় না। সেলিম রেজা নিউটন, আপনি নামটা বললেন দেখে আমি বলতে চাচ্ছিলাম না, তিনি, উনার কাছ থেকে তো এটা ভীষণ রকমের অপ্রত্যাশিত। উনি তো এইগুলো করার মধ্যে দিয়ে কি করে, এই শব্দ বন্ধনীর বৈধতা দান করেছেন। প্রবলেমটা বুঝাতে পেরেছি আপনার? এই শব্দ বন্ধনীর বৈধতা দান করেছেন। দেখেন পান্না ভাই, আপনার শো আমি দেখেছি জুলাইয়ের পরবর্তীতে, আপনি কিন্তু আমরা কিন্তু এই যে তরুণ যারা ছিল তাদের চিন্তা, তাদের সাহস, এগুলো প্রশংসা করিনি? আপনি বলেন, করেছি তো, রাইট? এবং যেই জুলাইয়ের 1 তারিখের শব্দগুলো ছিল বাংলা ব্লকেট, হ্যাঁ, বাংলা ব্লকেট, অথবা বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, কি অদ্ভুত সুন্দর শব্দবন্ধনী দিয়ে তারা যখন আমাদের সকলকে বিমুগ্ধ করেছেন, আমরা তো সেই ডাকে সাড়া দিয়েছি। এটা এই জায়গাটা নয়, তারা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজিয়েছিল, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, বঙ্গবন্ধু বাংলার বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানগুলো দিয়েছিল। এই কাজগুলো তো তারা করেছে, করে আমাকে, আপনাকে, আমাদের বুদ্ধিভিত্তিক জগৎ, অথবা আমি আরো সহজ করে বলি, আমাদের যে মনন এবং মানবাধিকার এবং মুক্তমনার চেতনা আছে, সেই চেতনাটাকে তারা ক্যাপিটালাইজ করেছে। এন্ড আমরা সেটাতে উই হ্যাড বিন ট্র্যাপড, আমরা ট্র্যাপড হয়েছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এবং আমি এখনো মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার মৃত্যু হয়েছিল, এবং সেটা কোনোভাবেই কামনীয় ছিল না। এটা আমার একদম স্পষ্ট অবস্থান। মানে আপনার 17 বছরে যে ভোটাভুটি বা ইত্যাদি ইত্যাদি, এটা খুব ভিভিডলি দেখা যায়। ওটা নিয়ে আমি স্টিক থাকতে চাই, কেমন? এখন আপনার অনেক কিছু নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু সেই সমালোচনাটা ছিল আপনার পলিটিক্যালি
বুদ্ধিভিত্তিক সমালোচনার অংশ। সেই সমালোচনাটা তো কখনো এই মাত্রার রিভেঞ্জফুল, এই মাত্রার ভাঙাভাঙি, ভাঙচুর, গালিগালাজ এহেন কিছু নাই। আপনি খেয়াল করে দেখেন, আমি দুই পক্ষকেই বলবো, আমি ভীষণভাবে মানে অত্যন্ত মানে এটা এটা জেন্ডার সেন্সিটিভিটির জায়গা থেকে বলবো। আমি দেখেছি আওয়ামী লীগেরদের বিভিন্ন জনকে একটা শব্দ বলতেন, কোড অ্যান্ড কোড, তারা লাল মাগিদের সম্বোধন করে। এটা কিভাবে একটা জেন্ডার ইনসেনসিটিভ কথা হয় না? আপনি চিন্তা করে দেখেন। তারপরে এই যে হাসিনাকে নিয়ে যা করা হচ্ছে, এগেইন এই প্রত্যেকটা গালি এত জেন্ডার সেন্সিটিভ, এত নিম্নমানের। দুই পক্ষ তাদের চিন্তা চেতনা বুদ্ধিভিত্তিক সত্তা, সেখানে নারীকে যৌনতাকে কিভাবে তারা বৈধতা করে দিচ্ছে, নর্মালাইজ করে দিচ্ছে, সেই বিষয়ে কি তারা কোনোভাবেই ওয়াকিবহাল না? কোন ঔদ্ধত্যে আপনার একজন নারীকে, আপনি আজকে শাওনকে নিয়ে বলছেন, দেখেন শাওনকে নিয়ে তারপরে যা হচ্ছে, এই যে আমি দেখলাম জুতা নিক্ষেপ কর্মসূচি, তারপরে মনে করেন কি এর নামও আমি বলতে চাই না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নেতা, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিজ নেম, মানে আনবিলিভেবল যেই ধরনের বক্তব্য তারা দিচ্ছে, যেই ধরনের কবিতা তারা লিখছে, তাদের হচ্ছে কি জানেন, তাদের হচ্ছে তাদের রুচি, তাদের চিন্তা, তারা এটাই পারে। ট্রাস্ট মি, তারা এটাই পারে, তারা কোনো কিছু গড়তে পারে না। তাদের কোনো কিছু এক্সাম্পল সেটের কোনো নজির নাই তাদের এক্সাম্পল মানে হচ্ছে তারা মানুষকে মপ করবে, তারা মানুষকে হেয় প্রতিপন্ন করবে। এখানে ব্যাপারটা কি হচ্ছে, ওনারা জুতা নিক্ষেপ করবেন, সমস্যা নাই, পান্না ভাই, এগুলো হতে দেন। আমি কিন্তু এটা বলতে চাই, আমি দেখতে চাই যে কতটা নিচে নামতে পারেন, এটা তো দেখারও একটা বিষয় আছে। এই যে আজকে আমি একজন নারী হিসেবে বলছি যে আপনি এখানে শাওন কোনো ম্যাটার না, অথবা পুরনো প্রধান মানে আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনাও আমার জন্য ম্যাটার না, আমার জন্য জায়মা রহমানও ম্যাটার না, আমার জন্য নীলুফার আক্তার মনিও ম্যাটার না, আমার জন্য ম্যাটার উই অল আর ওমেন। এন্ড আমাদেরকে এইভাবে জেন্ডার ইনসেনসিটিভ ব্যবহার, এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন না। কারণ কি, আপনি আমি নিজেও যদি সাইবার বুলিং এর শিকার হয়েছেন, এবং অকথ্য ভাষায় অকথ্য শব্দে মনস্তাত্ত্বিক ভাবে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেটাও আমি জানি। এবং আপনি অল ওভার যদি বলছেন, সেই জায়গা থেকে আরো আপনি এর মধ্যে উচ্চারণ করেছেন বা কিছুটা টাচ করেছেন, এই যে কেউ কেউ শাওনকে আবার মানে ঘুষি দিয়ে বা থাপ্পড় দিয়ে যে দিতে পারবে তাকে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে। ওটা যদি আরো ভয়ঙ্কর ভাবে রক্তাক্ত করে দেওয়া হয়, তার জন্য 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এই যে প্রকাশ্যে মব ক্রিয়েট করা, এটির বিচার হবে না? এটির কোনো প্রতিকার নেই? না, হবে না। কারণ কি, হচ্ছে না তো, হবে না এবং হচ্ছে না। এই যে এটা যে করা যায় না, এটা তো কেউ শেখাচ্ছে না। এগুলো তো প্রতিটা জিনিস পলিটিক্যালি ইম্পোজড। 2 বছরে যে ইন্টারিম ছিল, সে তার এবং যে ছাত্র জনতা, কোড অ্যান্ড কোড এই শব্দটা আমার পছন্দ না, এই যে শিক্ষার্থী জনতা আমি ব্যবহার করতে পছন্দ করি, এই যে ছাত্র, তাদেরকে দিয়ে ইন্টারিম তার একটা পেটোয়া বাহিনী আকারে মব নামক প্রেসার গ্রুপ তৈরি করেছে, যেখানে বলা হয়েছিল যে মব হচ্ছে একটি প্রেসার গ্রুপ। এবং এই বাহিনী দিয়ে তারা কি করেছে, তারা এই বাহিনী দিয়ে চিন্তা করেছে যে আমি টিকে যাব। এখন উনারা যখন যেখানে সেখানে যে ডিম খান, আবার তারপরে যখন কান্নাকাটি করেন, তো উনাদের সাথে ওই মবটা হচ্ছে না। সো আজকে যারা জুতা মারছে, তারা মনে করছে জুতা তো মারাই যায়, এবং এটা যখন বিচার হবে, আজকে যখন গালি তো দেয়াই যায়, যা ইচ্ছা তাই বলা যায়, it will never be end in here, it will come back, time definitely come back করবে। এবং এখনো যখন আপনি করছেন, দেখেন আমি কিন্তু এখনই ফিল করি, আপনি এখানে যে যা তারা করছেন, আমার আরো রাগ লাগে কি জানেন, এই সকল ক্রিয়ার মধ্য দিয়ে তারা ওই যেইখানে আমার লজিক্যালি কথা বলার অনেক স্পেস আছে, সেই জায়গাগুলো বন্ধ করে। এবং এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ বলেন, মেহের আফরোজ শাওন বলেন, আনিস আলমগীর বলেন, আপনাকে বলেন, যাকেই বলেন না কেন, তাদের সামাজিক এবং নৈতিক বৈধতা তৈরি করে দিয়েছে। সো মানে হয়েছে কি, এগুলো বোঝার জন্য তো একটা ওই যে শিক্ষার ন্যূনতম জায়গা থাকতে হবে। শিক্ষা তো সার্টিফিকেট দিয়েও হয় না, বোধের জায়গাগুলো তো থাকতে হবে।
পিআর মানে আপনার পিআর এ বুর্দুর একটা কথা আছে, ক্যাপিটাল ইজ এ সোশ্যাল ক্যাপিটাল এন্ড কালচারাল ক্যাপিটাল। এই সোশ্যাল এন্ড কালচারাল ক্যাপিটালটা যে গেইন করছে এই মানে যারা উনাদের প্রতিপক্ষ, মানে আপনি আমার প্রতিপক্ষ না হলেও তাদের প্রতিপক্ষ হিসেবে তো আইডেন্টিফাই করছেন, তো প্রতিপক্ষের কালচারাল ক্যাপিটাল, এবং এখন দুনিয়া কালচারাল ক্যাপিটালের উপরে চলে। এখন আমাদের আমি খুব বিচলিত, আমাদের নারী বিষয়ক যে মন্ত্রণালয় থাকে, this not just a statement, this is a potential rapist, clear cut potential rape threat। আপনি একটা রেপ থ্রেট দেয়ার এখতিয়ার কোথা থেকে পেলেন? রেপ থ্রেট দেয়ার দুঃসাহস কোথা থেকে হয়? এবং কেন তাকে এই এই জায়গাটাতে আমরা স্পেস দিব? এখন আমার আরো বক্তব্য আছে। ধরেন আওয়ামী লীগের, কিন্তু যদি আওয়ামী লীগও ধরি, আওয়ামী লীগের তো অনেক নারীবাদী সংগঠন আছে, আওয়ামী লীগের তো অনেক নারী গ্রুপ আছে, তারা যে মামলা করুক, মামলা করা তার অধিকার। কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে, মামলা নিষিদ্ধ তো না। আমি তাহলে একটা কেন এই অপ্রিয় সত্য কথা বলবো, আমি একটা অপ্রিয় সত্য কথা বলি আপনার এই কথা পরিপ্রেক্ষিতে। আমি না খুঁজে পাচ্ছিলাম না, এই বিষয়ে কে কথা বলবে। বিশ্বাস করুন, কারণ এখন তো চরম যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ইউনূস আমলে, সেটা তো এখনো কাটেনি, এবং বিশেষ একটা মব গোষ্ঠীর আতঙ্কে মানুষ এখনো পর্যন্ত মানে একটা চরম অবস্থা রয়েছে। আমি আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি নিজেও মানে অন্য ধরনের ফিলিংস আপনার কাজ করছিল যে এটা নিয়ে আপনি কথা বলবেন, তারপর আপনি মনে করেছেন যে এখানে জেন্ডার ইস্যু অনেক বেশি জড়িত, আপনি রাজি হয়ে গেছেন, এবং আমি একটু মনে করি আপনাকে ফোন দিয়েছি যে আপনি কথা বলবেন, কিন্তু আমি কিন্তু অন্য অনেককে চেষ্টা করেও পাইনি, এটাই বাস্তবতা। তাহলে খুবই দুঃখজনক। হ্যাঁ, কারণ হচ্ছে যে গায়ের মধ্যে তো এসে পড়বে, ছিটা এসে পড়বে, ছিটার জন্য হয়তোবা তারা নিতে চায় নাই। আমার কোনো সমস্যা, কারণ আমি একদম নির্ভেজালি বলি, আমি কিন্তু কোনো দলের হয়েও কথা বলি না, আমার কোনো প্রয়োজনও নাই, এবং আমার কোনো ওই যে বলে না ইন্নামুল আমানুল বিনিয়াতে, আমার সে নিয়ত নাই। আপনি একটু অন্যায় করছেন এখানে। শাওন কেস, আমি আবারও আপনাকে বলছি, জায়মা রহমান বাদ যায় না এখানে, আপনার শিরিন হক বাদ যান না, এখানে কেউ বাদ যান না। এবং এই যে বাদ না যাওয়া দেখতে 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 আপনি এমন জায়গায় এসেছেন, দেখেন ভীষণ রকম মানে কথা বলতে পারি আপনাকে, আমি ভীষণ বাজে কথা বলতে পারি, ভীষণ কুতর্ক করতে পারি। আমি আবারও বলছি, শাওন যেটা বলেছে আমি কিন্তু সেটা সমর্থন করছি না, বিকজ এটা গ্যাস লাইটিং করেছেন তিনি, এবং আমি এটা মানে ব্যক্তিগতভাবে উনার জায়গা থেকে উনি এটা বলবেন এটা আমি প্রত্যাশাই করি না। কিন্তু হোয়াট এভার শি সেড, সো আমি কোনোভাবেই তাকে যেভাবে আপনি স্লাট শেমিং করছেন, তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন, তাকে নিয়ে যে ভর মাত্রার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যাহা কিছু বলা হচ্ছে, যে ভাষায়, আমি আপনার এসতে বসার আগেও কিছু কবিতা আমার সামনে এসছে, আনবিলিভেবল, যে মানে এটা পড়ারও অযোগ্য। হ্যাঁ, তাকে কেন্দ্র করে তারা কবিতা রচনা করছেন। এই যে রচনা, এই রচনা শৈলী, হ্যাঁ, এই রচনাটাকে রচনা বলে না। তাই কেন বলে না? কারণ আপনি এগুলো সবকিছু ভীষণ রকমের জেন্ডার্ড আক্রমণ করছেন। আপনি এখানে জেন্ডার আক্রমণ করে তাকে আপনি আক্রান্ত করার চেষ্টা করছেন, এবং এ কারণে আপনার যেটা কিনা শাওনের বক্তব্যের একটা সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা হতে পারত, আমি মিন করি, এই সমালোচনা আমি নিজেই করতে পারি, কিন্তু সেই গঠনমূলক সমালোচনাটায় আপনি গঠন তো রাখেন নাই, আপনি উস্কাচ্ছেন, এই যে মব ক্রিয়েট করার প্ল্যাটফর্ম তৈরি করছেন, এবং তাকে আমি মনে করছেন যে তাকে এখনই আমরা আক্রমণ করতে পারি, আক্রমণযোগ্য করে তোলা, কাউকে আক্রমণযোগ্য করে তোলা। আন্ডার হুইচ সার্কামস্টেন্সেস একটা সভ্য দেশের নাগরিকরা, একটা সভ্য দেশের শিক্ষার্থীরা কোনো একজন নারীকে আক্রান্ত করার, কোনো একজন নারীকে যৌনভাবে আক্রান্ত করার থ্রেট দিতে পারেন, সে যেই হোক না কেন। সেক্সুয়াল থ্রেট আছেই, আবার শারীরিক থ্রেট একেবারে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, পুরস্কার ঘোষণা করা হচ্ছে যে তাকে আক্রমণ করতে পারলে, তাকে রক্তাক্ত করতে পারলে 2 লাখ টাকা পুরস্কার। এরপরেও রাষ্ট্র নিশ্চুপ থাকবে? আমরা শাওনের বক্তব্যের সাথে একমত নই, আপনি যেমন একমত নন, আমিও একমত নই যে তার মতো মানুষের বা উচ্চ শ্রেণী একজন সাংস্কৃতিক কর্মী বা একজন সঙ্গীত শিল্পী, নাট্য অভিনেত্রী, তার কাছ থেকে আমরা এটি আশা করি না, ঠিক আছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই আচরণ, এটি রাষ্ট্র দেখবে চুপচাপ?
নারী, আপনি বারবার বলছেন, আমি ব্যক্তি শাওনকে উল্লেখ করে কিছু বলছি না, আপনি ওভারঅল বলছেন, নারী সমাজকে উল্লেখ করে বলছেন। সেই নারী সমাজের নিরাপত্তা কোথায়? ব্যক্তি শাওনের নিরাপত্তা যেমন একটি বিষয়, আজকে শাওনের বিরুদ্ধে এই কাজটা করা হচ্ছে, কাল তো আপনার বিরুদ্ধে করা হবে। আপনি অলরেডি হয়েছেন সাইবার বুলিং এর শিকার। আর যখন শারীরিক আক্রমণের শিকার হবে, তার দায়িত্ব কে নেবে? এই বোধটা আসতে হবে, শুধু আমি না, আমি তো বললাম প্রধানমন্ত্রী কন্যাও তো বাদ যাচ্ছেন না। যাচ্ছে না। তবে একটি কথা স্মরণ করে দিতে চাই, অধ্যাপক সুনিতা, আওয়ামী লীগ যখন সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী মিস্টার ওরা মুরাদ জঘন্য কুৎসিত ভাষায় জায়মা রহমানের বিষয়ে হ্যাঁ, মন্তব্য করেছিল। তখন আওয়ামী লীগ কিন্তু অ্যাকশন নিয়েছিল, তাকে, তার মন্ত্রিত্ব তো গেলই, তার সব ধরনের পদবিও গেল দল থেকে, তাকে দেশও ছাড়তে হলো। এটা একটা এক্সাম্পল, নিঃসন্দেহে যে ভালো। আওয়ামী লীগে অনেক অপকর্ম আছে, অনেক অন্যায় আছে, দুর্নীতি আছে, লুটতরাজ আছে, গণতন্ত্রকে ধ্বংস করার ইতিহাস আছে, কিন্তু পাশাপাশি ভালো কাজও তো আছে, এক্সাম্পল আছে। সেই যেই জাইমা রহমান আজকে প্রধানমন্ত্রীর কন্যা, তো আমাদের প্রধানমন্ত্রীকে তো সেই বিষয়গুলো মাথায় রেখে তাকে তো আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া কথা। অ্যাগ্রেসিভ মানে আইনের জায়গা থেকে, যে জেন্ডার সেন্সিটিভিটির জায়গা থেকে এগুলো কোনো কিছু বরদাস্ত করা হবে না। না না, ডেফিনেটলি আমি তো আপনাকে বলছি, এবং আমার আমার কথা হচ্ছে কি, এই যে অনলাইনে মানে আমি আমাদের তরুণদের দেখি না, তারা অনলাইনের দুনিয়া উদ্ধার করে ফেলছে, মানে পুরো দুনিয়াটা দেখলে মনে হবে কি পৃথিবীতে ফেসবুক ছাড়া আর কিছু কাজ করে আর না। কিছু হ্যাঁ, নেই। আর কিছু নাই। হ্যাঁ, ফেসবুকেই সাম্রাজ্য তৈরি করার যে ব্যাপারটা, তো আপনি ফেসবুকে সাম্রাজ্য করছেন, ভেরি গুড। তো ফেসবুকে সাম্রাজ্য যখন করছেন, সেটা নয় করছেন, কিন্তু এই মুহূর্তে তো ব্যাপারটা ফেসবুক ছাড়িয়ে যাচ্ছে, রাইট? তো যখন ছাড়িয়ে যাচ্ছে, তখন দেখেন, আমি কি দেখেছি, আমি এই ক্যাম্পেনিং ও দেখেছি যে কি উই আর উইথ শাওন ইত্যাদি ইত্যাদি, এবং আমি বুঝতে পারি যে এটা আওয়ামী লীগ, আওয়ামী ক্যাম্পেনিং, আমি এটা বুঝতে পারি। আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। উই ডোন্ট নিড দ্যাট ক্যাম্পেনিং, উই নিড রিয়েল ওয়ার্ক। আমি আবারও বলছি, হ্যাঁ, আপনি যদি ক্যাম্পেনিং করবেন, আপনার কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, আপনার পটেনশিয়াল থ্রেট, এত এত প্রমাণ আছে, আইন আছে, আদালত আছে, ওয়াই ইউ কেপ সাইলেন্ট? কাম উইথ দ্যাট থিং, ফাইট দ্য রিয়েল ব্যাটল। মানে আবারও বলছি যে গাধাদের সাথে আসলে হয়েছে কি জানেন, যে বলে না যে আপনি তিনটা মূর্খ লোকের সাথে কথা বলতে বলতে 4 নাম্বার মূর্খ লোকটা আপনি হয়ে যাবেন। আমাদের সমস্যা এখন ওইখানে তৈরি হয়েছে, মানে আপনি তো কোয়ালিটি সম্পন্ন মানুষের সাথে ডিল করছেন না। সো আমি বারবার অনুরোধ করব, হ্যাভিং অল দোজ থিং, আবারও, কারণ কি, এভরি ডকুমেন্ট ইজ ইম্পর্টেন্ট, every single legal document is important. It will be it should be an archive. বুঝাতে পেরেছি? আপনি এটা এটা ডেফিনেটলি আমার মনে হয় যে এই বিষয়টাকে টেকেন ফর গ্রান্টেড ভাবার কোনো কারণ নাই। আপনি বাক স্বাধীনতার কারণে আগের সরকার, গভর্নমেন্ট যেরকম আপনার ওই যে এটার নাম কি ছিল, সাইবার অ্যাক্ট, রাইট? সাইবার অ্যাক্ট। তো সাইবার অ্যাক্ট করে আপনি যখন বিভিন্ন জনকে তুলে নিয়ে গেছেন, আমরা সমালোচনা করেছি, আমি নিজে সমালোচনা করেছি সাইবার অ্যাক্টের। আমি এটা বিরুদ্ধে বিবৃতি রেখেছি, আমি আমার পত্রিকায় কলাম আছে। এখন ঘটনা হচ্ছে, আজকে যখন এই ঘটনা ঘটছে, এটা তো মোর দেন দ্যাট, এটা তো সাইবার ক্রাইম। এটা তো সাইবার ক্রাইম, শুধু সাইবার ক্রাইম না, এটা তো থ্রেট। আপনি যখন কোনো কাউকে থ্রেট দিচ্ছেন, আপনি কাউকে রেপ থ্রেট দিতে পারেন না আন্ডার এনি সার্কামস্টেন্সেস। আমি আবারও বলছি, বিষয়টা শাওনের সাথে সম্পর্কিত না। কোনো মানুষকে, কোনো নারীকে রেপ থ্রেট দেয়া যাবে না, প্রকাশ্যে রেপ থ্রেট দেয়া, এমনকি ফেসবুকেও এটা ভায়োলেন্ট, রুল ভায়োলেট করা। এই রেপ থ্রেট দেয়া ইমিডিয়েটলি এখানে অ্যাকশন দরকার। সাথে 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 আমি এটাও মনে করি যে বা যারা, এবং ইনক্লুডিং, যেহেতু এখন মেহর আফরোজ শাওন নিয়ে আমি কথা বলছি, উনার তরফ থেকেও উনার বক্তব্যটাও পরিষ্কার করা উচিত, এটাও আমি মনে করি, দুটোই মনে করি। কারণ এই ধরনের বিষয়গুলোকে দেখেন, আমরা কতবার এই ধরনের জঘন্য ভাষার ব্যবহারটা করব, মানে ওয়াই, এবং প্রতিটা ভাষা নারীকে অপদস্থ করা, প্রতিটা ভাষা। সিডিআই বলছেন তো, প্রতিটা ভাষা নারীকে অপদস্থ করা, নারীর যৌনতাকে মাথায় রেখে করা, ভালো লাগে না এটা, এটা মূর্খতা, এটা বৈধতা তৈরি করে। নম চমস্কি বলেছিল, মানুষ তার চিন্তার মতো। আমাদের পুরো সোসাইটিটা একটা অসুস্থ সোসাইটিতে পরিণত হয়েছে। আজকে ফেসবুকটা খুললেই আমি এইসব জিনিসপত্র দেখছি। ইট ইজ নট ডান, এটা হতে পারে না।
আপনি তো বলছেন এটি অসভ্যতা, সভ্যতা এই শব্দটা ইউজ করেছেন, আমি তো দেখি পৈশাচিকতা, বর্বরতা, একটা সুরসুরি পাওয়ার অনুভূতি, এইসব শব্দ ইউজ করার মাধ্যমে যারা এখন শাওনকে যেসব ভাষায় ইউজ মানে অ্যাটাক করছে, অথবা অন্য অনেকে, আমি যা আমি আপনার কাছ থেকে একটা উপসংহার আসতে চাই, শেষটা কোথায় এবং রাষ্ট্র কেন চুপ? আমি যেটা ভয়াবহতা দেখতে পাচ্ছি, রাষ্ট্র চুপ হয়ে থাকার ব্যাপারটা, আপাতত রাষ্ট্র তো না, আপাতত তারা চুপ হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে এই বিষয়টা অনেক পলিটিক্যাল হয়ে গেছে, এটা একটা, জুলাইকে এটা প্রথম। আক্রমণ করে কথা বলা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এটা পলিটিক্যাল হয়ে গেছে। এখানে ধরেন যদি জুলাই সেন্টিমেন্টকে গ্যাসলাইটিং না করতো, অন্য সময় হতো, তাহলে হয়তো বা এই বিষয়গুলো এরকম ভাবে কাজ করতো না। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, এই কারণে একটা চুপ। দুই, চুপ হচ্ছে এই কারণে যে আপনি এখন ধরেন, আমি আপনার সাথে যে এই যে কথাগুলো বলছি বলার প্রেক্ষিতে আই উইল বি পোর্ট্রেট অ্যাজ যে আমি অমুক দলের তমুক দলের, এই যে একটা ট্যাগিং এর যে ব্যাপারটা, কেউ তো এই ট্যাগটা নিতে চায় না, রাইট? এখন এই যে ট্যাগটা নিলে কি হবে, এটা প্রশ্ন আসে, নিলে কি হবে? নিলে হবে যে আমিও আক্রমণের শিকার হবো। তো এখন আমার কথা হচ্ছে, আমার আক্রমণ অনাক্রমের কোনো কোনো বিষয় না। রাস্তায় বসা যে পাগল মহিলাটা থাকে, সেই মহিলাটাকে যদি আপনি থ্রেট দেন, আমি তার জন্য এরকম ভাবে কথা বলবো, আমি শাহানুর জন্য বলবো, আমি জাইমার জন্য বলবো, আমি মাদিয়া মমতাজের জন্য বলবো। আমার অবস্থান খুব পরিষ্কার, আমি কি বুঝাইতে পারছি? আপনি কোনো অবশ্যই। নারীকে এই জায়গাতে আসতে হবে, আমাদের আমাদের এই জায়গাতে আসতে হবে, এবং রাষ্ট্র চুপ। এই জন্য আমি বলেছি, আপনার নারীবাদী সংগঠন, আপনার ইনস্টিটিউশন, তারা সেই বিষয়গুলোকে অ্যাকনলেজ তাদের করা প্রয়োজন, যে হাউ ফার ইউ ক্যান গো। একজন পুরুষও ক্যারেক্টার অ্যাসোসিয়েশন আমরা করি, কিন্তু একটা পুরুষকে এই ধরনের জেন্ডার সেন্সিটিভ গালি দেওয়ার শব্দও তো আমার ব্যাকরণে নাই। আপনাকে আমি এই ধরনের কোনো গালি দিব, সেই শব্দই তো আমার ব্যাকরণের মধ্যে রাখেন নাই। সেখানে তো আমরা সেগুলো করি না। কত কত পুরুষ লোক আছে, তাদের থাকে, তাদের চরিত্র হনন তো হয় না। খালি মেয়ে মানুষ হলে পরে আপনি রাজনৈতিক সমালোচনা রাজনৈতিক মধ্যে দিয়ে করেন। আপনি শাওন কাকে বিয়ে করেছিল, কেন করেছিল, ভাই আপনারা পুরুষ রাজনীতিবিদ যারা আছেন, তাদের তো বহু সমস্যা আছে, তারা কত জায়গায় কি করেন, আপনি কখনো দেখেছেন তাদের সমালোচনায় এই আলাপগুলো আসে? খালি মেয়ে মানুষ হলেই মনে হয় কি যে আমরা এখন বসে তার ক্যারেক্টারকে ব্যবচ্ছেদ করি, তার জীবনের সবকিছু ব্যবচ্ছেদ করি। এটা কোন ধরনের মানসিকতা? আর শাওন যথেষ্ট পরিমাণ মানে সহনশীল এবং বোল্ড আমার মনে হয়, কারণ উনি ওনার ব্যক্তি জীবনেই প্রচুর বার কি করেছেন। আমার মনে হয় না এই ঘটনাটাতে শাওনের কিছু যাবে বা আসবে, বরঞ্চ শাওন যে যাদের গুরুত্ব। আমরা আমরা এখন চিন্তিত নিরাপত্তা নিয়ে, মানে অনেকেই চিন্তিত, এবং যেভাবে মবের এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে, তাতে তো যে কোনো মানুষই চিন্তিত হতে পারে। মনস্তাত্ত্বিক ভাবে হয়তো আপনি নিজেকে সামলে নিয়েছেন, আপনি যখন সাইবার বুলিং এর শিকার হয়েছেন, সামান্য হয়তো মানুষরা হয়তো নিজেকে সামলে নিতে পারবেন, কিন্তু বাহ্যিক যে আক্রমণের হুমকি, সেটা আপনি পুরোপুরি নিশ্চিত বোধ করতে পারবেন যে না, আমার কিছু হবে না? নিশ্চয়তা না। রাষ্ট্র রাষ্ট্র নিজ দায়িত্বে এই দায়িত্ব নিবে, আপনি লিখে রাখেন। আমি বলছি হতে পারবে না, অ্যান্ড থ্যাঙ্কস টু দেম। এটার কৃতিত্ব কিন্তু আপনার, মানে শাওনেরও না, শাওনের পক্ষে যারা আছে তারাও না, এটার কৃতিত্ব হচ্ছে যারা শাওনকে এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশনটা করেছে। এভরিথিং ইজ ডকুমেন্টেড, ঠিক আছে? আপনি এটা তো করেছেন। শাওনকে নিরাপত্তা দেয়া এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, কারণ শাওনের যদি এখন এতটুকু বিন্দু মাত্র কোনো কিছু হয়, তাহলে এই বিষয়টাকে জবাবদিহিতা করার পুরা দায়টা সরকারের উপরে যেয়ে পড়বে। সো হি দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ বাউন্ড। তাতে কি সরকারগুলো কিছু যায় আসে? ডক্টর ইউনূস সরকারের সময় তো আমরা বলেছিলাম যে এই মবের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, ইউনূস সরকারকে নিতে হবে। সেই ইউনূস সরকারকে কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে? যার গেছে তারই গেছে, যে আমি মানুষটা আপনার মবের সাথে শিকার হয়েছে, একমত তাই যে না? মানুষটা মবের সাথে হচ্ছে, যার গেছে তারই গেছে, কিন্তু আমি এটাও মানে তারপরও আমি মনে করি যে এখন তো আর ইউনূস গভর্নমেন্ট নাই, এখন তো একটা নির্বাচিত গভর্নমেন্ট আছে, তা না? এইটা একটা, এইটুকু আশা তো আমাকে রাখতে হবে পান্না ভাই, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার, মানে সেই আশাটুকু আমাকে রাখতে হবে। আমি সেই আশাটুকু রাখতে চাই এবং দেখতে চাই, এটা তো দেখারও একটা বিষয়, তাই না? আপনি আপনার রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চাতে আপনার সবচেয়ে বড় চর্চা কি? সবচেয়ে দুর্বল নাগরিকটাকেও নিরাপত্তা দেয়া। আপনি যদি আপনার সবচেয়ে দুর্বল নাগরিকটাকে নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও কিন্তু নিরাপত্তার বাইরে চলে যেতে পারে না, তিনিও কিন্তু আক্রান্ত হন। তো এই বোধোদয় এটা থাকার কথা, এবং আমি বিশ্বাস করি যে শাওনের এই পুরো কেসটা, এটা অনলাইন একটা
হচ্ছে, যেটা অবশ্যই হওয়া উচিত না, কোনোভাবেই হওয়া উচিত না, কোনোভাবেই কামনীয় না। কিন্তু আমি আসলেই মনে করি এখানে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, আসলেই উচিত, এখানে লিগ্যাল অ্যাকশনটা নেওয়া উচিত। এবং এটাও দেখা উচিত, কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, কিন্তু আপনি আক্রান্ত করতে পারেন না, কোনো ব্যক্তিকে করতে পারেন না, এইভাবে করতে পারেন না। উনি যদি আওয়ামী লীগের সমর্থক হনও, উনি তো আওয়ামী লীগের সমর্থকই, আমি যদি ভুল না করি, উনি আওয়ামী লীগের সমর্থকই, কিন্তু তাকে আমি এভাবে আক্রান্ত করতে পারি না। না মানে না। এই এই মেসেজটা দেয়া জরুরি, এই মেসেজটা দেয়া জরুরি, তার পক্ষে দাঁড়ানো জরুরি, তার পক্ষে আপনার প্রেস ক্লাবে মিটিং করা জরুরি, তার পক্ষে লিগ্যাল অ্যাকশন নেওয়া জরুরি, এবং তার নিরাপত্তা রাষ্ট্রের তরফ থেকে অ্যাকনলেজ করা জরুরি।